নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। আবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পুকুর থেকে উদ্ধার ছাত্রীর দেহ, কিভাবে মৃত্যু স্পষ্ট নয়। তদন্তে যাদবপুর থানা পুলিশ। আপাতত নজর ৪ নম্বর গেটের সামনে ৩টি সিসি ক্যামেরা। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে গুলি। এলাকায় বন্দুক হাতে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালানোর অভিযোগ। গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার লালবাজারের গোয়েন্দা বিভাগের। উদ্ধার আগ্নেয়াস্ত্র। দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণন। শুক্রবার সকাল 10টা 10 শপথ নিলেন তিনি। রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর সভার আগেই অগ্নিগর্ভ মণিপুর। গভীর রাতে সংঘর্ষ, নিরাপত্তারক্ষী ও দুষ্কৃতীদের। ছিঁড়ে দেওয়া হল প্রধানমন্ত্রী সভার ব্যানারও। অগ্নিগর্ভ নেপালে এবার মৃত্যু এক ভারতীয়। পশুপতিনাথ মন্দির দর্শন করতে নেপালে গিয়েছিলেন রাজেশ দেবী। হোটেলে আগুন ধরিয়ে দেয় জেন্সের বিদ্রোহীরা। পালাতে গিয়ে ৫ তলা থেকে লাফ দেন রাজেশ। গুরুতর আহত অবস্থায় রাজেশের মৃত্যু হয় হাসপাতালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিভাবে তার মৃত্যু হলো এখনো স্পষ্ট নয়। যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনের পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হচ্ছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিভাবে তার মৃত্যু হলো এখনো স্পষ্ট নয়। যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত ৪ নম্বর গেটের সামনে ৩টি সিসি ক্যামেরায় নজরও রয়েছে। রাতে কি ঘটেছিল তা সেখানে ধরা পড়ে থাকতে পারে। ইতিমধ্যে ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে যেতে পারে ফরেনসিক দল। অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। তার বাড়ি বেলঘরিয়া নিমতা এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান চলছিল। অনামিকা সেখানেই ছিলেন। ৪ নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে পুকুর পাড় বরাবর একটি সরু রাস্তা আছে। সেখান দিয়ে গেলে শেষ প্রান্তে রয়েছে ২টি শৌচাগার। অনামিকা সেদিকে গিয়েছিলেন কিনা, সেখান থেকে পুকুরে পড়ে গিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাত 10টা 20 নাগাদ পুকুরে তাকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা। তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেপিসি হাসপাতালে। সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে কলা বিভাগের বিল্ডিং। সেখানে ইংরেজি বিভাগও রয়েছে। ওই বিল্ডিং এর মুখে রয়েছে একটি সিসি ক্যামেরা। তার ৪ নম্বর গেটের দিকে তাকও করা। এছাড়া সিকিউরিটি রুমের কাছে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরও একটি সিসি ক্যামেরা। বিশ্ববিদ্যালয় চত্বরে কি ঘটেছিল তা এই সমস্ত ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ২০২৩ সালের অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরেও রহস্য নানা বেঁধেছিল। তিনি হোস্টেলের আবাসিক ছিলেন। অভিযোগ, মেন হোস্টেলে র্যাগিং এর শিকার হয়েছিলেন তিনি। ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় তার। সেই ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। বসে অতিরিক্ত অনেক সিসি ক্যামেরা। যদিও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আই কার্ড এখনো যাচাই করা হয় না বলে দাবি পড়ুয়াদের একাংশের। শুক্রবারের ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের গুলশান কলোনিতে চলল গুলি। অভিযোগ, ওই এলাকায় বন্দুক হাতে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালানোয় পরপর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৩ জনকেই গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ফের আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে চলল গুলি। অভিযোগ, ওই এলাকায় বন্দুক হাতে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালায়। পরপর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় গোলাগুলি। আতঙ্কিত হয়ে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেয়। ঘরের দরজা জানলায় ছিটকানি লাগান এলাকাবাসীরা। তবে কি কারণে গোলাগুলি চলেছে তা এখনো স্পষ্ট নয়। যদিও এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায় ২ গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকে।
বৃহস্পতিবার উত্তেজনা চরমে ওঠে। কেউ কেউ আবার দাবি করছেন তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে ওই এলাকায় নতুন করে উত্তেজনা না ছড়ালেও থমথমে রয়েছে এলাকা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই খবর। শুক্রবার সূত্রের খবর পেয়ে এন্টালি থানা এবং নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ এই 3 জনই গুলশান কলোনির গোলাগুলির ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ সন্দেহভাজনদের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি 7mm পিস্তল এবং 4টি কার্তুজ উদ্ধার করেছে। অস্ত্র আইনের অধীনে 2 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত তার সন্ধান শুরু হয়েছে। উল্লেখ্য, শহরে একের পর এক অপরাধের ঘটনায় বারবার জড়িয়েছে গুলশান কলোনির নাম। ঘনবসতি এবং ঘিঞ্জি ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে লালবাজারের উদ্বেগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সেই কথা শোনা গিয়েছে পুলিশ কর্তাদের বৈঠকে। এখনো ভর সন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হচ্ছে। কখনো আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই হচ্ছে বোমা গুলির বৃষ্টি। কখনো আবার ভিন রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস ঘাঁটি গেড়ে থাকা একদল বাংলাদেশিকে। ওই এলাকাকে বিশেষ নজরে রেখেছে লালবাজারও, যদিও তারপরেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তা আরও একবার প্রমাণ হলো বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায়। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার ইস্যুতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ প্রাক্তন সেনাকর্মীদের। এই ধর্নাকে কলমে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে তোপ দেখেছিল তৃণমূল কংগ্রেস, আর সেই ধারণাই এবার সত্যি হলো। স্বাভাবিকভাবেই এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার ইস্যুতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ প্রাক্তন সেনাকর্মীদের। এই ধর্নাকে কলমে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে তোপ দেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধারণাই এবার সত্যি। ধর্না মঞ্চে দল বেঁধে হাজির হলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়, তমগ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডার মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। গলায় গেরুয়া জড়িয়ে ইতিউতি ভিড়ে দেখা গেল বিজেপি কর্মীদেরও। স্বাভাবিকভাবে এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমরা আগেই বলেছিলাম ওই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পলিটিক্যালি স্পন্সর্ড। ওরা মঞ্চে গিয়ে সেটাকেই সত্যি বলে প্রমাণ করে দিল। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে দিন কয়েক আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল মেয়র রোড। ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সেনাকর্মীদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী সেনাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদে ধর্নার অনুমতি চেয়ে আদালতে যান প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। আদালত অনুমতি দেওয়ার সময় বলে দিয়েছিল নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে কর্মসূচি করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের পদাধিকারীরা সেখানে থাকতে পারবেন না। এরপরও ধর্না মঞ্চের শুভেন্দু, অর্জুন সিংরা উপস্থিত হলে আপত্তি জানায় পুলিশ। এই নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে তুমুল বচসায় জড়ান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব পণ্ডার দাবি, আইনজীবী হিসেবে তিনি এখানে উপস্থিত হয়েছেন। একইভাবে তার দাবি, বিজেপি নেতা নয়, বিরোধী দলনেতা হিসেবে এসেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কুণাল ঘোষের কটাক্ষ, সেনার প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে, কিন্তু যে পদ্ধতিতে অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ বলে একেবারেই নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কোনো কর্মসূচি করা হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে এবং সেখানে যারা উৎসাহ দিচ্ছেন সেই রাজনৈতিক দলের নেতারা যাবেন, এটা তো খুবই প্রত্যাশিত। এটা তো রাজনৈতিক। তার কথায় কে টেকনিক্যালি কোন পোস্টে আছেন সেটা অন্য কথা। আমরা বলেছিলাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজ তো প্রমাণ হয়ে গেল যে ওটা একটা রাজনৈতিক দলের গণসংগঠনের মতো মঞ্চ বেঁধে বসে আছে। হাই নিউজ নেটওয়ার্ক। উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেয়েছেন 452টি ভোট। সেজেছে রাষ্ট্রপতি ভবন, এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এসেছেন দিল্লির বড় বড় নেতারাও। আর তাদেরই উপস্থিতিতে দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।
শুক্রবার সকাল 10:10 শপথ নেন তিনি। রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে আয়োজিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষের শাসক বিরোধী সাংসদরা। দিন শেষে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করেন এককালের সংঘ প্রচারক সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই গোপন ব্যালট নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন 452টি ভোট, সুদর্শন পেয়েছেন 300টি ভোট। ফলাফলের এই অঙ্ক নিয়ে শুরু হয়েছে তজ্জাও। ইন্ডিয়া জোটের অন্দর থেকেই যে ক্রস ভোটিং হয়েছে এই নিয়ে কোনো সন্দেহই নেই একাংশের বিশেষজ্ঞদের মনে। I, Chandaraviram Ponnusamy Radhakrishnan, do swear in the name of God do swear in the name of God that I will bear true faith and allegiance that I will bear true faith and allegiance to the Constitution of India to the Constitution of India as by law established, as by law established, and that I will faithfully discharge the duty and that I will faithfully discharge the duty upon which I am about to enter. upon which I am about to enter. তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে শপথ গ্রহণ প্রত্যেকটা মুহূর্তে যেন নতুন মোড়। শুক্রবার দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করলেন সিপি রাধাকৃষ্ণন। সেই সময় দূরে নাইডুদের সঙ্গে বসে থাকতে দেখা গেল পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে। বাদল অধিবেশনের প্রথম দিনেই ইস্তফা দেওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।